নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই যদি দেখি এফআইআই এবং ডিআইআই এদের ডেটা। ডিআইআই এটা তো প্রতিদিনের মতোই আজকে বাজারে কিনেছে। ডিআইআই আজকে টোটাল 6,794 কোটি টাকার শেয়ার কিনেছে এবং সেখানে যদি এফআইআই দেখি, এফআইআই প্রায় 5,000 কোটি টাকার মতো শেয়ার আজকের দিনে বিক্রি করে দিয়েছে। তো এফআইআই এদের যে সেলিং সেটা কিন্তু আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। আর এরপরে আমেরিকান মার্কেট দেখবো। আমেরিকান মার্কেট ডাও জোন্স এটা এই মুহূর্তে 0.18% ওপরে ট্রেড করছে। এবং যদি কথা বলি নাসডাক কম্পোজাইট এটা এই মুহূর্তে 0.63% ওপরে রয়েছে। আর যদি ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখি, ইনফোসিসের এডিয়ার এটা 0.65% নিচে। তারপর উইপ্রো এডিয়ার এটা 0.56% নিচে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.29% ওপরে ট্রেড করছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এইখানে কোনো ট্রেডিং হচ্ছে না। তারপরে যে ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় 0.5% কাছাকাছি ডাউন এবং মেঘমাই ট্রিপ এটা 0.96% ডাউনে রয়েছে। আর শেষে যাত্রা অনলাইন এটাও সামান্য নেগেটিভে চলছে। আর এরপরে আজকের দিনের সব থেকে বড় ব্রেকিং নিউজ, তো এর আগেই কভার করেছিলাম, এই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর একটা 25% ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন এবং তিনি এটাও বলেছিলেন একটা অতিরিক্ত পেনাল্টি তিনি বসাবেন, কারণ ইন্ডিয়া এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে এবং সেইগুলোকে শোধন করে তারপর সেই শোধিত তেল আবার অন্যান্য দেশকে বেশি দামে বিক্রি করে সেইখান থেকে টাকা ইনকাম করছে। আর ডোনাল্ড ট্রাম্প এটাই বলছিলেন, ইন্ডিয়া যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে এবং তার পরিবর্তে যে পেমেন্ট করছে, সেই পেমেন্টটাকে কাজে লাগিয়েই এই রাশিয়া এতদিন ধরে ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ সেটা চালিয়ে যাচ্ছে। তো সেই কারণে তিনি বলেছিলেন, এই ইন্ডিয়া যদি রাশিয়ার থেকে এই তেল কেনা বন্ধ না করে তাহলে একটা অতিরিক্ত ট্যারিফ বসাবেন বা একটা পেনাল্টি তিনি বসাবেন। তো আজকের দিনেই এই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর তার যে অতিরিক্ত ট্যারিফ সেটা বসিয়ে দিয়েছেন। তো চলুন সেই সম্বন্ধে ডিটেলস একটু জেনে নিই। তো দেখতে পাচ্ছেন, ট্রাম্প ইম্পোজেস অ্যাডিশনাল 25% ট্যারিফ অন ইন্ডিয়া, মানে ভারতের উপর আরো অতিরিক্ত 25% ট্যারিফ তিনি বসিয়ে দিয়েছেন। তো এর আগে 25% ট্যারিফ ছিল, আবার আজকের দিনে 25% ট্যারিফ বসাচ্ছেন, মানে টোটাল ভারতের উপর 50% ট্যারিফ কিন্তু বসেছে। তো যেটা কিন্তু মার্কেটের জন্য খুবই খারাপ খবর। দেখতেই পাচ্ছেন, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুডে অ্যানাউন্সড 25% মোর ট্যারিফস অন ইন্ডিয়া অ্যাজ পানিশমেন্ট ফর বাইং অয়েল ফ্রম রাশিয়া। আর শুধু ইন্ডিয়াকেই নয়, আরো যেসব কান্ট্রিগুলো রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে তাদের উদ্দেশ্যেও তিনি কিন্তু একই কথা বলেছেন। দেখতে পাচ্ছেন, ভারত সিমিলার মেজার্স এগেনস্ট আদার কান্ট্রিজ দ্যাট বাই ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি ফ্রম দ্যাট কান্ট্রি অ্যান্ড ফান্ড ক্যাশ স্টেপ ভ্লাদিমির পুটিনস ওয়ার অন ইউক্রেন। মানে যেসব দেশগুলো এই রাশিয়ার থেকে তেল কিনছে তাদের উপরেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে পেনাল্টি সেটা বসাচ্ছেন। আর ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আগে যে 25% ট্যারিফ বসালেন আর আজকের দিনে 25% ট্যারিফ বসালেন, টোটাল যে 50% ট্যারিফ বসালেন সেটা কিন্তু অন্যান্য দেশের থেকে অনেক বেশি। যদি দেখেন, চীনে যে ট্যারিফ বসেছে তার থেকে এটা 20% বেশি। আর পাকিস্তানে তো 19% ট্যারিফ লেগেছে, তো পাকিস্তানের থেকে এটা কিন্তু 31% বেশি। তো যে সমস্ত প্রোডাক্ট গুলো পাকিস্তান বলুন, তার সঙ্গে সঙ্গে চায়না বলুন এবং ইন্ডিয়া বলুন, এরা আমেরিকাতে রপ্তানি করে থাকে, সেগুলো যদি হিসেব করেন তাহলে ইন্ডিয়ার যে প্রোডাক্ট গুলোর দাম সেগুলো অনেক বেশি দামে আমেরিকাতে বিক্রি হতে থাকবে। তো যেই কারণে কি হবে, আমেরিকার যে পাবলিক তারা কিন্তু ইন্ডিয়ার যে প্রোডাক্ট সেইগুলোকে প্রেফার করবে না, বা অন্যান্য দেশ থেকে যে প্রোডাক্ট গুলো এই আমেরিকাতে আসছে সেইগুলোই কেনার উপর জোর দেবে। এর ফলে কি হবে, ইন্ডিয়ার যে বিজনেস সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আর ইন্ডিয়ার কোন কোন জিনিসগুলো এই আমেরিকাতে বেশি পরিমাণে রপ্তানি হয়, এই ফার্মা রয়েছে, তার সঙ্গে সঙ্গে সি ফুড রয়েছে, তারপরে টেক্সটাইল রয়েছে। তো এই জিনিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে এক্সপোর্ট করা হয়। এবং যদি দেখেন, বাংলাদেশে যে ট্যারিফ সেটা বসেছিল 35%, আর ইন্ডিয়াতে কত ট্যারিফ বসেছিল, ইন্ডিয়াতে আগে 25% ট্যারিফ বসেছিল। তো সেই কারণে কিন্তু টেক্সটাইল সেক্টরও পড়েছিল। তো এখন তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার উপর টোটাল 50% ট্যারিফ বসে গেছে, তো যেটা বাংলাদেশের থেকেও কিন্তু অনেকটা বেশি। তো এই কারণে টেক্সটাইল সেক্টরও কিন্তু দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর এই যে ট্যারিফ তিনি ঘোষণা করেছেন, এইটা কবে থেকে লাগু হবে, দেখতে পাচ্ছেন আজকে তিনি ঘোষণা করেছেন এই যে পেনাল্টি ট্যারিফ সেটা 21 দিন পর থেকে লাগু হয়ে যাবে। মানে আগস্ট মাসের 27 তারিখ থেকে এই যে অতিরিক্ত ট্যারিফ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন, এই ইন্ডিয়া এই রাশিয়ার তরফ থেকে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি এই যে ক্রুড অয়েল সেটা আমদানি করছে। তো এর আগে ইন্ডিয়া বলেছিল তারা রাশিয়ার থেকে এই যে ক্রুড অয়েল সেটা কিনছে না, তবে ডোনাল্ড ট্রাম্প এটাই বলছেন যে ডাইরেক্টলি হোক বা ইনডাইরেক্টলি হোক, ইন্ডিয়া কিন্তু রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে। তো এর আগে ডোনাল্ড ট্রাম্প বলে দিয়েছিলেন যে ইন্ডিয়া একটা ভালো ট্রেডিং পার্টনার নয়, তো সেই কারণে তিনি এই যে ট্যারিফ সেটা বাড়াবেন। তো আজকের দিনে তিনি এই যে ট্যারিফ সেটা বাড়িয়ে দিয়েছেন। আর এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এটাও বলেছেন, ইন্ডিয়া যদি এখনো রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনা বন্ধ না করে তাহলে এই যে ট্যারিফ সেটা কিন্তু তিনি আরো বাড়াবেন। তো এরপরে ইন্ডিয়া কি বলেছে, তো চলুন সেটাও দেখে নিই। তো ইন্ডিয়া কি বলছে, ইন্ডিয়া বলছে ডোনাল্ড ট্রাম্প এই যে ইন্ডিয়ার উপর আরো অতিরিক্ত 25%
ট্যারিফ বসিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণ আনফেয়ার, আনজাস্টিফাইড অ্যান্ড আনরিজনেবল। আর ভারত সরকার এটাও বলে দিয়েছে, তো এর পরিপ্রেক্ষিতে যে সমস্ত অ্যাকশন নেওয়া দরকার সেটা কিন্তু ভারত সরকার নেবে টু প্রোটেক্ট ন্যাশনাল ইন্টারেস্ট। তো এর আগে ডোনাল্ড ট্রাম্প যখন আমাদের ইন্ডিয়াকে বলেছিল এই রাশিয়ার তরফ থেকে এরা যেন ক্রুড অয়েল না কেনে, তখন কিন্তু ইন্ডিয়া একটা কারণ দেখিয়েছিল যে আমাদের দেশে প্রায় 1.4 বিলিয়ন মানুষ রয়েছে, তো এদের জন্য যে এনার্জি দরকার সেটাকে মেটাতে গেলে রাশিয়ার থেকে এই যে ক্রুড অয়েল সেটা কিনতেই হবে। তো এটা সত্ত্বেও এই ডোনাল্ড ট্রাম্প এই যে অতিরিক্ত ট্যারিফ বসিয়ে দিয়েছেন সেটা কিন্তু পুরোপুরিভাবে অনৈতিক। তবে এখনো পর্যন্ত দুটো দেশের মধ্যে এই যে ট্রেড নিয়ে কথাবার্তা সেটা কিন্তু এখনো জারি রয়েছে। তো এরকমটা আশা কিন্তু করাই যায় পরবর্তীকালে এই যে ট্যারিফ সেটা কমতে পারে বা এই যে আলোচনা সেটা কিন্তু এগোতে পারে। তো পরবর্তীকালে এই ইন্ডিয়া এবং আমেরিকার মধ্যে এই ট্রেড ডিল নিয়ে 6 নম্বর যে মিটিং সেটাও কিন্তু শুরু হবে। এমনকি বিদেশ মন্ত্রী যে এস জয়শঙ্কর জি তিনিও কিন্তু এই রাশিয়ার তরফ থেকে যে ক্রুড অয়েল কেনার ব্যাপারটা সেটা নিয়ে আলোচনাও করছেন। তো এখনো পর্যন্ত যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর একটা অতিরিক্ত 25% ট্যারিফ বসিয়ে দিয়েছেন এবং টোটাল ট্যারিফের পরিমাণ দাঁড়িয়েছে 50%, যেটা অন্যান্য আরো প্রতিবেশী দেশের থেকে কিন্তু অনেকটাই বেশি রয়েছে। আর এসব খবরের পরে দেখতে পাচ্ছেন আমাদের যে গিভ নিফটি রয়েছে এটা 0.5%-এর কাছাকাছি পড়ে গেছে এবং যদি পয়েন্ট হিসেবে দেখেন তাহলে 121 পয়েন্ট পড়েছে। তো আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে কিন্তু একটা গ্যাপ ডাউন ওপেন হওয়ার চান্স থেকে যাচ্ছে আর একটা বড়সড় পতনও কিন্তু আগামীকাল দেখা যেতে পারে। এরপরে কিছু কোম্পানির কোয়ার্টার ওয়ানের যে রেজাল্ট সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ভেল বা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড। তো এর যে রেজাল্ট এটা কিন্তু মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। দেখতে পাচ্ছেন 6:17 এই কোম্পানিটা তার যে রেজাল্ট সেটা পেশ করেছে। তো কোম্পানির রেজাল্ট এটা কেমন এসেছে দেখতে পাচ্ছেন, সবই কিন্তু লাল লাল দেখাচ্ছে। সেলস 5,485 কোটি থেকে মাত্র 2 কোটি বেড়ে হয়েছে 5,487 কোটি। কোয়ার্টারলি যদি দেখেন এটা অনেকটা পরিমাণে কমেছে। তারপরে যে এবিটা এইখানে কিন্তু অনেকটাই লস হয়েছে। এর আগের বছর সেম কোয়ার্টারে এটা ছিল -169 কোটি, সেটা থেকে বেড়ে হয়েছে -537 কোটি। তো লস করা এটা কোম্পানির জন্য নিশ্চয়ই খারাপ ব্যাপার। এবং এর আগের কোয়ার্টারে এই যে এবিটা এটা পজিটিভে ছিল। এবং যদি কোম্পানির নেট প্রফিট দেখেন এর আগের বছর কোম্পানি এই সেম কোয়ার্টারে 211 কোটি টাকার লস দেখিয়েছিল। তো দেখতে পাচ্ছেন সেই যে লস সেটা কিন্তু ডবলেরও বেশি বেড়ে গেছে, প্রায় 115% বেড়ে হয়েছে 456 কোটির লস। এবং এর আগের কোয়ার্টারে কোম্পানিটা প্রফিটে ছিল 504 কোটির প্রফিট দেখিয়েছিল। তো সব দিক থেকে এর যে কোম্পানির রেজাল্ট সেটা কিন্তু অত্যন্ত খারাপের দিকে এসেছে। এর পরের কোম্পানি ভারত ফোর্জ লিমিটেড, এই কোম্পানির রেজাল্ট মার্কেট চলাকালীনই এসেছিল। তো এর যে রেজাল্ট সেটা দেখবো। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 5% কমেছে, 4,106 কোটি থেকে কমেছে 3,909 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনাতে কিছুটা বেড়েছে। তারপরে যে এবিটা এটা ইয়ার অন ইয়ার 10% পড়েছে এবং যদি কোয়ার্টারলি দেখেন কোয়ার্টারলিও সামান্য পড়েছে। তারপরে যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 175 কোটি থেকে 8% বেড়েছে 284 কোটি। আর যদি কোয়ার্টারলি দেখেন তাহলে 1% বেড়েছে। তবে কোম্পানির যে ম্যানেজমেন্ট রয়েছে তারা যে আউটলুক সেটা কিন্তু খারাপ দিয়েছে। কোম্পানির ম্যানেজমেন্ট এরা নিজেরাই বলছে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং পিরিয়ড, মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-এ কোম্পানির যে বিজনেস সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তো ম্যানেজমেন্টের তরফ থেকে এরকম কমেন্টরি আসার পরেই স্টকটা কিন্তু বেশি পড়েছে। কিন্তু যদি রেজাল্ট দেখেন তাহলে কিন্তু একটা অ্যাভারেজ রেজাল্ট এই কোম্পানি দেখিয়েছে। এরপরে টাটা গ্রুপের কোম্পানি ট্রেন্ড লিমিটেড। তো কোম্পানি যদি দেখেন টপ লেভেল থেকে অনেকটাই নিচে রয়েছে। 52 উইকের যে হাই সেটা 8,345। তো কোম্পানির যে রেজাল্ট সেটা কেমন এসেছে তো চলুন সেটা দেখে নিই। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 19% বেড়েছে, 4,104 কোটি থেকে বেড়ে হয়েছে 4,883 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 4,217 কোটি। তারপরে যে এবিটা এটা 613 কোটি থেকে বেড়ে হয়েছে 848 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল 651 কোটি। তারপরে যে নেট প্রফিট এটা এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 391 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 425 কোটি। আর এর আগের কোয়ার্টারে কত ছিল 312 কোটি। মানে সব দিক থেকেই ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার এই কোম্পানির যে রেজাল্ট সেটা কিন্তু যথেষ্ট ভালো এসেছে। আর এরপর মার্কেটের যে অনুমান সেটাও দেখতে হবে। এই রেভিনিউ যে এসেছে 4,781 কোটি, সেখানে মার্কেটের যে অনুমান এটা ছিল 4,848 কোটি। তবে নেট প্রফিট এটা কিন্তু অনুমানের তুলনায় অনেকটাই বেশি এসেছে, 422.59 কোটি নেট প্রফিট এসেছে, যেখানে মার্কেটের অনুমান ছিল 389.50 কোটি। তারপরে যে এবিটা এসেছে 837.73 কোটি, এখানে যে মার্কেটের অনুমান এটা ছিল 741.50 কোটি। তারপরে যে মার্জিন এসেছে 17.5%, এইখানে মার্কেটের অনুমান ছিল 15.29%। মানে রেভিনিউ বাদ দিয়ে প্রতিটা এস্টিমেটকে কিন্তু এই কোম্পানিটা মিট করেছে বা পূরণ করেছে। এরপরে রেলওয়ে সেক্টরে কাজ করা একটি কোম্পানি ইরফান ইন্টারন্যাশনাল, এই কোম্পানির রেজাল্ট দেখবো। কোম্পানির রেজাল্ট কেমন, সব দিক থেকে এই কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপ এসেছে। ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন, এই যে সেলস 2,287 কোটি থেকে পড়ে হয়েছে 1,786 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 3,412 কোটি। তারপরে যে এবিটা এটা ইয়ার অন ইয়ার 20% পড়েছে, 251 কোটি থেকে পড়ে হয়েছে 200 কোটি। এবং যদি এর আগের কোয়ার্টারের তুলনায় দেখেন তাহলেও কিন্তু এটা পড়েছে। তারপরে যে নেট প্রফিট
এটা 224 কোটি থেকে পড়েছে 164 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 212 কোটি। তো দেখতেই পেলেন এই কোম্পানির যে রেজাল্ট সেটা সব দিক থেকে খারাপের দিকে এসেছে। এরপরে অটো এনসিলিয়ারি কোম্পানি এই উনো মিন্টা লিমিটেড, এই কোম্পানিরও যে রেজাল্ট সেটা মার্কেট চলাকালীন এসেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন? কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 18% বেড়েছে, 3,818 কোটি থেকে বেড়ে হয়েছে 4,489 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 4,528 কোটি, মানে কোয়ার্টারলি সামান্য কমেছে। তারপরে যে এবিটা, এটা ইয়ার অন ইয়ার 33% বেড়েছে এবং কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে যদি নেট প্রফিট দেখি, নেট প্রফিট 211 কোটি থেকে বেড়ে হয়েছে 309 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 289 কোটি। তো এর রেজাল্টটাও আপাতত ভালোই মনে হচ্ছে। এরপরে পিএফসি বা পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড, কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 15% বেড়েছে, 24,717 কোটি থেকে বেড়ে হয়েছে 28,539 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনাতে কিছুটা কমেছে। তারপরে যে এবিটা, এটা 24,407 কোটি থেকে 16% বেড়ে হয়েছে 28,327 কোটি। এবং নেট প্রফিট, এটা কিন্তু ইয়ারলিও ভালো এসেছে এবং কোয়ার্টারলিও ভালো এসেছে, 7,182 কোটি থেকে বেড়ে হয়েছে 8,981 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 8,358 কোটি। আর এই কারণে স্টকটাও দেখতে পাচ্ছেন রেজাল্টের পরেই বটম লেভেল থেকে প্রায় 3.5% কাছাকাছি বেড়েছে। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা এক একটা শেয়ার পিছু 3 টাকা 70 পয়সা করে ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। আর এই ডিভিডেন্ডের যে রেকর্ড ডেট সেটা হচ্ছে এই আগস্ট মাসের 8 তারিখে। তো এই ডেটে এই শেয়ারটা যদি আপনার ডিম্যাট অ্যাকাউন্টে থেকে থাকে তাহলে আপনি এই যে ডিভিডেন্ড সেটা পেয়ে যাবেন। এর পরের কোম্পানি পিভিআর আইনক্স লিমিটেড। কোম্পানি একটা লস মেকিং কোম্পানি, তবে কোম্পানির যে লস সেটা কিন্তু আস্তে আস্তে কমেছে। কোম্পানির সেলস দেখতে পাচ্ছেন 1,191 কোটি থেকে বেড়ে হয়েছে 1,469 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 1,250 কোটি। তারপরে যে এবিটা, এটা 252 কোটি থেকে বেড়ে হয়েছে 397 কোটি। এর আগের কোয়ার্টারে ছিল 283 কোটি। এবং কোম্পানির লস দেখুন, কোম্পানি তো লসেই চলে, তবে কোম্পানির যে লস এটা কিন্তু ইয়ার অন ইয়ারও কমেছে এবং কোয়ার্টার অন কোয়ার্টারও কমেছে। এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির লস হয়েছিল 179 কোটি টাকা, সেখান থেকে লস কমে হয়েছে 54.50 কোটি টাকা। আর এর আগের কোয়ার্টারে কোম্পানির যে লস এটা ছিল 125 কোটি টাকা। আর কোম্পানি কিছুদিন আগে ভালো কিছু কমেন্টও দিয়েছে। কোম্পানি বলছে পরবর্তী 2 বছরের মধ্যে তারা আরো 200 খানা নতুন যে স্ক্রিন সেগুলো যোগ করবে। এর পরের কোম্পানি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো এই কোম্পানিটার আন্ডারে ফেভিকল যে ব্র্যান্ড সেটা রয়েছে। তো চলুন এর যে রেজাল্ট সেটাও দেখ। কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 11% বেড়েছে, 3,395 কোটি থেকে বেড়ে হয়েছে 3,753 কোটি। কোয়ার্টারলিও বেড়েছে। তারপরে যে এবিটা, এটা 812 কোটি থেকে বেড়ে হয়েছে 941 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনাতেও এটা বেড়েছে। তারপরে যে নেট প্রফিট এসেছে 678 কোটি, এটাও ইয়ারলি এবং কোয়ার্টারলি ভালো। এর আগের কোয়ার্টারে ছিল 428 কোটি, আর এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 571 কোটি। এছাড়াও যদি দেখেন এই কোম্পানিটা বোনাস এবং ইন্টারিম ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এর সঙ্গে সঙ্গে নুভামা, এই যে রেটিং এজেন্সিটা রয়েছে বা ব্রোকারেজ হাউস রয়েছে, এরা কিন্তু এই স্টকটাকে একটা বাই রেটিং দিয়েছে। তো কোম্পানি এক একটা শেয়ার পিছু 10 টাকা করে এই যে ইন্টারিম ডিভিডেন্ড সেটা দিতে চলেছে। এবং এর যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে আগস্ট মাসের 13 তারিখে। মানে আগস্ট মাসের 13 তারিখে এই শেয়ারটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি 10 টাকা করে এই যে ইন্টারিম ডিভিডেন্ড সেটা পেয়ে যাবেন। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানিটা কিন্তু একটা বোনাস ইস্যু ঘোষণা করেছে 1:1 রেশিও অনুপাতে। মানে আপনার কাছে এই পিডিলাইটের যদি একটি শেয়ার থেকে থাকে তাহলে আপনি এর বদলে আরো একটি শেয়ার পাবেন। মানে আপনার পোর্টফোলিওতে টোটাল 2খানা শেয়ার হয়ে যাবে, তবে শেয়ারের যে দাম সেটাও কিন্তু হাফ হয়ে যাবে। তো রেজাল্টও ভালো এসেছে। এর সঙ্গে সঙ্গে কোম্পানি একটা ডিভিডেন্ডও দিতে চলেছে এবং বোনাস ইস্যু ঘোষণা করেছে, যেটা অবশ্যই কোম্পানির জন্য কিন্তু পজিটিভ খবর। এর পরের কোম্পানি হিরো মোটরকর্প লিমিটেড। কোম্পানির সেলস এটা ইয়ার অন ইয়ার 5% পড়ে গেছে, 10,211 কোটি থেকে পড়ে হয়েছে 9,728 কোটি। তবে কোম্পানির যে এক্সপোর্ট সেটা কিন্তু কিছুটা বেড়েছে। আর এর আগের কোয়ার্টারে কোম্পানির সেলস কত ছিল? 9,970 কোটি। মানে কোম্পানির সেলস কিন্তু ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার কমে গেছে। তারপরে যদি এবিটা দেখেন, এবিটাও খুব একটা ভালো আসেনি। ইয়ার অন ইয়ার 1407 কোটি থেকে বেড়ে হয়েছে 1413 কোটি। এর আগের কোয়ার্টারের তুলনাতে কিছুটা কমেছে। তবে যদি কোম্পানির নেট প্রফিট দেখি, নেট প্রফিটে কিন্তু অনেকটা বড় জাম্প দেখা গেছে। এই 1,032 কোটি থেকে এই নেট প্রফিট বেড়ে হয়েছে 1706 কোটি। এর আগের কোয়ার্টারে কোম্পানির নেট প্রফিট ছিল 1,169 কোটি। কোম্পানি এই রেভিনিউ এর দিক থেকে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে মিট করতে পারেনি বা মিস করে গেছে। মানে অনুমানের মতো কিন্তু এই যে রেভিনিউ সেটা আসেনি। তবে কোম্পানির যে এই নেট প্রফিট সেটা কিন্তু মার্কেটের যে অনুমান ছিল সেটার থেকেও বেশি এসেছে। দেখতে পাচ্ছেন নেট প্রফিট টপস এস্টিমেটস। আর কি কারণে কোম্পানির নেট প্রফিট এত বেড়ে গেল? কারণ কোম্পানির যে এক্সপোর্ট সেটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে গেছে। আর এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেব। এই ইউএস এর ডলার ইন্ডেক্স আজকের দিনেও 0.5% পরে 98.28 এর কাছাকাছি ট্রেড করছে। আর এরপর যদি ইন্ডিয়ান রুপি দেখি, ইন্ডিয়ান রুপি এই মুহূর্তে 87.75 এর কাছে ট্রেড করছে। তো এখনো 88-র নিচেই রয়েছে। আর এরপরে গোল্ড দেখি, গোল্ডের দাম দেখতে পাচ্ছেন আস্তে আস্তে
আবার বাড়ছে। গোল্ড আজকের দিনে 1,03,195 টাকাকে ছাপিয়ে গেছে। তো এটা কলকাতার রেট অনুযায়ী বলছি, 10 গ্রাম 24 ক্যারেট গোল্ডের দাম। আর এরপরে যদি বিটকয়েন দেখি, বিটকয়েন আজকে 0.79% বেড়ে $1,15,090 ট্রেড করছে। আর ক্রুড অয়েল, এটা গত কয়েকদিন ধরে পড়ছিল, তবে আজকের দিনে এই যে ক্রুড অয়েল, এটা কিছুটা তার শক্তি ফিরে পেয়েছে। এই WTI ক্রুড, এটা 1% বেড়ে 65.85-এর কাছে চলছে, এবং ব্রেন্ট ক্রুড, এটা 1%-এর উপরে বেড়ে 68.35-এর কাছে চলছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব। এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন ডাউ জোন্স, এটা 0.31% ওপরে রয়েছে। এবং যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট 1% ওপরে ট্রেড করছে। আর যদি একবার গিভ নিফটি দেখি, গিভ নিফটি আবার বটম লেভেল থেকে কিছুটা রিকভার করেছে। এই মুহূর্তে গিভ নিফটি 0.39% বা 95 পয়েন্ট নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।